শুভ সন্ধ্যা। আজ আমাদের আড্ডা 185th। আজকের আড্ডায় আমাদের যিনি অতিথি, আমাদের মায়া আড্ডার অতি প্রিয় মানুষ অপরাজিতা দাশগুপ্ত। অপরাজিতা দাশগুপ্ত প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ইতিহাসের অধ্যাপনা করেছেন রাজ্যের বিভিন্ন সরকারি কলেজে এবং ফুল ব্রাইট অধ্যাপক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট মেরিজ কলেজে। এখন তিনি পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদের মুখ্য নির্বাহী আধিকারিক। সঙ্গীতে সুচিত্রা মিত্রের ছাত্রী অপরাজিতা বাংলার জাতীয়তাবাদী আন্দোলনের নারী বিষয়ে গবেষণা ও লেখালেখি করেন। সদ্য প্রকাশিত হয়েছে এই বিষয়ে ইংরেজি ভাষায় তার গবেষণা গ্রন্থ ফর হোম, ফ্যামিলি অ্যান্ড নেশন, উইমেন অ্যান্ড দ্য পলিটিক্স অফ জেন্ডার ইন বেঙ্গল 1870 to 1947। এর পাশাপাশি তিনি বাংলা সাহিত্যের একনিষ্ঠ কথাকার। ইতিপূর্বেই লিখেছেন 11টি বই। গল্পগ্রন্থের মধ্যে সুরের স্মৃতি, স্মৃতির সুর, ইচ্ছের গাছ ও অন্যান্য, ভালোবাসা চতুর্দশ প্রদীপ ও অষ্টরম্ভা ও একটি ভাব। উপন্যাস লিখেছেন ছায়াপথ, আকাশ প্রদীপ, আক্রান্ত ও পূর্ণ জালিকা। প্রবন্ধ সংকলন 32.5 ভাজা, স্মৃতিমূলক রচনা সমাহার এই যে পথের এই দেখা এবং কিশোর পাঠ্য রচনা সংকলন 5 ফোড়ন। আর সম্পাদনা করেছেন পিতামহীর আত্মজীবনী রীতার জীবন। এখানে মানুষটি আপনি দেখছেন 12টি বই, 11টি বই এবং বিভিন্ন জায়গায় ওনার যাতায়াত, বিভিন্নভাবে উনি লিখেছেন প্রবন্ধ, গল্প, রচনা ইত্যাদি। আজকের আমরা এই প্রবন্ধকার ওনার সাথে আমরা আজকে সন্ধ্যাটা কাটাবো আড্ডা দিয়ে। মূলত মহিলা কেন্দ্রিক গল্প, অর্থাৎ মহিলাদের যে চ্যালেঞ্জেস, মহিলাদের যে কমপ্লেক্সিটিস ইত্যাদি নিয়ে মহিলাদের জন্য হয়তো উনি জানাবেন আজকের আড্ডা। সেইভাবে আজকের সন্ধ্যাটা কাটুক। ওনার যে বই উইমেন অ্যান্ড দ্য পলিটিক্স অফ জেন্ডার ইন বেঙ্গল, অর্থাৎ উইমেন পলিটিক্স, জেন্ডার পলিটিক্স ইত্যাদি নানান কিছু নিয়ে উনি আজকের আড্ডা নিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা অপরাজিতা দাশগুপ্তকে স্বাগত জানাচ্ছি। মধুচন্দ্রাকে ধন্যবাদ শুধু এই কারণে নয় যে মধুচন্দ্রা আমাকে এখানে ডেকেছে বা সুযোগ করে দিয়েছে আড্ডা দেওয়ার, শুধু সেই জন্য না, মধুচন্দ্রা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছে বলে আমি মনে করি। তার কারণ আমাদের জীবনে, বাঙালি জীবনে, বাঙালি সমাজে তো এখন আড্ডার স্পেস খুব সংকুচিত হয়ে গেছে। আড্ডার পরিসর খুব একটা নেই। আমরা এখন বিভিন্ন জনের সঙ্গে হয়তো ভার্চুয়ালি একটা আড্ডা দিই, কিন্তু আগে যে অনেক সাহিত্যের আড্ডা ছিল, সঙ্গীতকে কেন্দ্র করে আড্ডা ছিল, সেই সবগুলো দিন দিন আমরা যত দেখছি তত সংকুচিত হয়ে আসছে। মধুচন্দ্রা এই মায়া স্পেসে একটা আড্ডার এই যে পরিসর তৈরি করেছি প্রতি বুধবার। আমি তো অন্তত মুখিয়ে থাকি যে কখন এই আড্ডাটা হবে। আমি সুযোগ পেলেই এখানে যার জন্য আসি। এই আড্ডাটা খুব জরুরি, বাঙালি জীবনে যে হারিয়ে যাওয়া আড্ডা, সেটাকেও খানিকটা পুনরুদ্ধার করছে বলে আমি মনে করি এটা ভীষণ জরুরি একটা কাজ। এবং সেইটার সুযোগের জন্য এই যে স্পেসটা ক্রিয়েট করেছিল, এটার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ ওর কাছে। এত অন্যরকম ভেবেছে। এবার আমি শুরু করছি আমার এই যে আড্ডা, যেটা আমি খুব ইনফর্মাল স্ট্রাকচারে আড্ডা দেওয়ার মতো ভাবেই বলবো বলে এসেছি। সে বাঙালি জীবনের, বাঙালি মেয়ের জীবনের গল্প, নাওয়ালা বালির অন্বেষণ। নাওয়ালা বালির অন্বেষণ যে কেন, সেটা আপনারা বুঝতেই পারবেন আমার কথা থেকে। 19 শতক থেকে মেয়েদের কেন্দ্র করে ইতিহাসে বিভিন্ন রকম আন্দোলন হয়েছে।
আমি পৃথিবীর ইতিহাসে যাচ্ছি না, কিন্তু পৃথিবীর ইতিহাস ছাড়াও মানে পৃথিবীর ইতিহাসে যদি দেখেন ক্ষণিকের জন্য, তাহলে ডাইনি অপবাদ দিয়ে মেয়েদের যে মারা হচ্ছে, যার মুখ্য উদাহরণ হচ্ছে জোয়ান অফ আর্ক, সেইটার দিকে আপনাদের ক্ষণিক দৃষ্টি আকর্ষণ করছে। আর বাঙালিদের ইতিহাসে যদি দেখেন, এই 2 শতাব্দী ধরে অর্থাৎ 19বিংশ শতাব্দীতে যে ইস্যু বলি, মানে সতীদাহ, বিধবা বিবাহ, বাল্য বিবাহ, ভ্রূণ হত্যা, ফিমেল ইনফেন্টিসাইড, কুলীন প্রথা এবং বহু বিবাহ, এই সমস্ত ইস্যুগুলো কিন্তু মেয়েদের কেন্দ্র করে, মানে মেয়েরা সমস্ত ইস্যু, মানে বিধবা বিবাহ হবে কি না হবে সেইটা নিয়েও যে বিতর্ক, সেটার কেন্দ্রস্থলে কিন্তু মেয়েরা। ছেলেরা বিপত্নিক হলে বিয়ে করতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু কোনো সময় তর্ক বিতর্ক হয়। পণ প্রথা তো মানে 1910s 20s সেই সময় একটা বড় অংশ জুড়ে আছে। এই সমস্ত যে মানে এবং তার এই যে সংস্কার প্রচেষ্টা এবং তার বিরুদ্ধে যে প্রবল প্রতিরোধ, তারপরে 1890 এজ অফ কনসেন্ট নিয়ে বিতর্ক, মেয়েদের বিয়ের বয়স কত হবে, এবং তারপরে আলটিমেটলি 20s 30s এসে 1920s 30s এসে জন্ম নিয়ন্ত্রণের ধারণাটি, সেই সংক্রান্ত যে ডিবেট আপনারা জানেন যে এই, এবং সেইটা নিয়ে যে প্রতিরোধ, এই সমস্তই গত 200 বছরে মেয়েদের অসংখ্য শৃঙ্খলে বন্দী করে রাখতে চেয়েছে। আপনারা বিশেষ করে যেসব মেয়েরা আজকে এখানে এসেছেন, তাদের পূর্বমাতারা কিন্তু এসব বহু দুর্যোগ পেরিয়ে অসংখ্য বন্ধন ছিন্ন করে তারপরে এই জায়গাটায় আমাদের পৌঁছে দিয়েছেন। তারা সমাজ সংস্কারে শরিক হয়েছেন, শিক্ষা এবং কর্মের জগতে নিজেদের সম্পৃক্ত করেছেন, এবং বিভিন্ন যে বিপ্লবী আন্দোলনের, অহিংস বা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে সেখানে সৈনিক হয়েছেন, মানবিক চেতনাকে লালন করেছেন, বামপন্থী আন্দোলনের শরিক হয়েছেন, এবং দেশভাগের পর অভ্যস্ত হিসেবে ধ্বস্ত জগৎ এবং জীবন সেটাকে পুনর্নির্মাণ করার জন্য আবার সংগ্রাম করেছে। অর্থাৎ এক অর্থে বলা চলে, এই ইন্ট্রোডাকশনটা দিয়ে নিচ্ছে, কারণ এক অর্থে বলা চলে আমাদের সামাজিক ইতিহাস, আমাদের মানসিকতার ইতিহাস অনেকাংশে মেয়েদের জীবন এবং তাদের জীবনের গল্পেরই বিবর্তনের ইতিহাস। এবার আমি যেখানে আসবো, আমি এর মধ্যে কোথায় আসি সেটা হচ্ছে, মানে প্রথমে বলে নিই যে আমি আমার সমস্ত লেখায়, সেটা গবেষণাধর্মী লেখা হোক কি ফিকশন হোক, গল্প উপন্যাস, সমস্ত লেখায় আমি ধরার চেষ্টা করি মেয়েদের জীবন, বিশেষভাবে বললে বাঙালি মেয়েদের গল্প। ইংরেজি বা বাংলা যে ভাষাতে লিখি না কেন, লেখার মধ্যে কিন্তু ওতপ্রোত হয়ে থাকে মেয়েদের লড়াই করে বাঁচা অথবা নিরুচ্চার বয়ে যাওয়ার গল্প। এই আড্ডার গোড়াতে একটা ডিসক্লেমার দিয়ে রাখা ভালো যে আমি যে মেয়েদের কথা লিখি তারা অবভিয়াসলি তারা কোনো দ্বীপে নির্বাসিত মেয়ে রবিনসন ক্রুসো না, কারণ তারা সমাজবদ্ধ মেয়ে। সুতরাং আমার মেয়েদের গল্পে কিন্তু স্বাভাবিকভাবে পুরুষ চরিত্ররা এবং মানে সমকালীন সমাজ তারাও ছায়া ফেলতে থাকে, মানে চারপাশের সমাজ। এই আড্ডায় বাঙালি মেয়েরা কি লেখে, কেন লেখে, কিভাবে লেখে, এইসব বিষয়ে যেরকম আমি বলার চেষ্টা করব, তেমনি আমার জীবনের ঠিক কোন মাকে এসে আমি মেয়েদেরকে নিয়ে স্পেশালি ভাবতে শুরু করলাম বা লিখতে শুরু করলাম, সেই গল্পও কিন্তু চলে আসবে। প্রশ্ন হলো মেয়েরা ঠিক কি ভাবে, মেয়েদের মনের, মানে প্রশ্নটা যদি এরকম ভাবে রাখা যায় যে মেয়েদের মনের কি নিজস্ব কোনো চলন আছে, নিজস্ব কোনো এবং সেই চলনটা কি পুরুষদের থেকে আলাদা, তাদের কণ্ঠস্বরকে কিভাবে আমরা ধরব, তাদের যে ভয়েস, এসব নিয়ে পণ্ডিতদের মধ্যে অনেক তর্ক বিতর্ক রয়েছে। যেরকম ফরাসি পণ্ডিত, ফরাসি দার্শনিক মির্জা এলিয়াদে, আপনারা জানেন এই মির্জা এলিয়াদের কথা,
কারণ ইনি 1920-র দশকে আমাদের বাঙালি দার্শনিক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত মশাইয়ের কাছে কাজ করতে এসেছিলেন ছাত্র হয়ে, এবং পরবর্তীকালে অত্যন্ত বিখ্যাত যে দর্শনের এক বিখ্যাত পণ্ডিত হন। আর বাঙালি জীবনের তখনকার এক্সপিরিয়েন্স নিয়ে উনি একটা বই লিখেছিলেন, লা নুই বেঙ্গলি, যেটা খুবই বহু পঠিত এবং নাম করা। তো এই মির্জা-এলিয়াদেব বলছেন যে পুরুষের সঙ্গে নারীর লেখার মূল পার্থক্য হলো পুরুষরা ঐতিহাসিক সময়কে, অর্থাৎ এক ধরনের কালানুক্রমিক ধারাবাহিকতাকে বজায় রেখে তারপরে তারা লেখায় আসে, আর অন্যদিকে মেয়েদের বয়ানে বা মেয়েদের বিবরণে প্রাধান্য পায় অতিকথার সময়, মিথিক টাইম। অর্থাৎ যেন মেয়েদের বাস্তব ইতিহাসের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। এইটা মির্জা-এলিয়াদ বলেছেন এলিয়াদের। আর আরেকজন তাত্ত্বিক জুলিয়া ক্রিস্টোফা, যিনি কিন্তু মানে সময়কালটা দেখলে আপনারা বুঝবেন মির্জা-এলিয়াদের যে সময় উনি তার পরের প্রজন্ম, কিন্তু মানে জুলিয়া ক্রিস্টোফাও কিন্তু মোটামুটি একই কথা বলছেন। তিনিও ভেবেছেন যে মেয়েদের একটা নিজস্ব সময়ের বোধ আছে, এবং সেই মেয়েদের সময় যেন একটু বৃত্তাকার, একটু সাইক্লিক্যাল, সেটা যেন কুণ্ডলী পাখি ঘুরে যেতে থাকে, এগোতে চায় না, এই রকম ভাবে ভেবেছেন। সারা পৃথিবী জুড়ে মেয়েদের কথা, মেয়েদের ভাষ্য, মেয়েদের স্বভাব, মেয়েদের চলন বলন, জীবনযাপন, সমস্ত কিছু নিয়ে পণ্ডিতরা, তার্কিকরা অনেক কথার চাষ করে চলেছেন 2 শতাব্দী জুড়ে। পশ্চিমী দুনিয়ায় মেয়েদের নিয়ে এই যে নতুন ভাবনার সূত্রপাত হয়, এটা নতুন ভাবে সূত্রপাত হয়, সেটা 20 শতকের গোড়ায় মূলত পশ্চিমী সাফ্রেজিস্ট, অর্থাৎ উইমেন্স লিবার্টির প্রথম পর্যায়ে। আমরা জানি যে ব্রিটেনে সাফ্রেজিস্টরা প্রথম মেয়েদের অধিকার ইত্যাদি বিষয়ে বলতে থাকে। সেই সাফ্রেজিস্টদের হাত ধরে মেয়েদের নারী মুক্তি আন্দোলন প্রথম দাঁড়া রাখে, এবং সাফ্রেজিস্টরা প্রথম এই 1792 সালে লেখা একটা বইয়ের রেলেভেন্স খুঁজে পান। সাফ্রেজিস্ট মানে প্রথমে মেরি ওলস্টনক্রাফট, যিনি 1792 সালে লিখেছিলেন ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন, সেই বইটার রেলেভেন্স, প্রাসঙ্গিকতা খুঁজে পেলেন এরা নতুন করে সাফ্রেজিস্টরা। তারপরে 1949-এ ফরাসি সমাজে আবার ঝড় তুলল সিমোন দে বুভুয়ার, তার লেখা সেকেন্ড সেক্স। সেকেন্ড সেক্স পড়ে আমাদের প্রজন্মের অনেকেই আমরা প্রথম নারীবাদী আন্দোলনের যে কনসেপ্ট বা নারীবাদ কি, সেই বস্তুটা বুঝতে শিখেছি। এবং তারও বেশ কয়েক বছর পরে আমেরিকার নারীবাদী বেটি ফ্রিডন, তিনি লিখলেন দ্য ফেমিনিন মিস্টিক। দ্য ফেমিনিন মিস্টিক এটাও আরেকটা ঝড় তোলা বই। সেখানে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সমাজে হাউসওয়াইফদের, যারা গৃহবধূ, তাদের সাক্ষাৎকারের বেসিসে এই বইটা লেখা হয়েছিল, এবং সেখানে দেখা গেছিল তাদের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা বোধ, একটা গভীর অতৃপ্তি বোধ কাজ করছে সেই সব মেয়েদের মধ্যে, যেটাকে বেটি ফ্রিডন বলছে এ প্রবলেম উইথ নো নেম, দ্যাট হ্যাজ নো নেম। এই অদ্ভুত অস্থিরতা এবং অতৃপ্তি বোধের গল্পে আমরা যদি সুযোগ পাই তাহলে আবার পরে ফিরে আসবো, কিন্তু আপাতত দেখা দরকার যে বিগত প্রায় 40-45 বছর ধরে ভারতবর্ষে গড়ে ওঠা যে মানবিক বিদ্যা চর্চার ধারা, সেইগুলো এই প্রশ্নগুলোকে আবার নতুন ভাবে উঠে। এখন তাত্ত্বিকদের কথা থাক, তার চেয়ে বড় আমরা ভাবতে চেষ্টা করি যে আমাদের দেশে নারীর নিজস্ব কণ্ঠস্বর তৈরি হলো কবে, বা মানে একেবারে পুরনো জমানা, সেই সময় থেকে যদি আমরা ভাবতে থাকি, যেটাকে মান্ধাতার আমল বলে, সেই মান্ধাতার আমল থেকেই আই এম শিওর মেয়েরাও ভাবতেন, পুরুষরাও ভাবতেন। তবে মেয়ের যে তফাৎটা, সেটা হলো মেয়েরা কিন্তু লেখার ধার ধারতেন না বেশি,
শব্দকথনকে স্থায়ী চিরস্থায়ী করে রেখে দেওয়ার এই মেকানিজম বা এই ফর্মুলাটা তাদের অজানা ছিল। সুতরাং পুরোনো জমানার ওই দু এক পিস মৈত্রেয়ী, গার্গী, অপালা ওই ছাড়া মেয়েরা নিজেরা কি ভাবতেন সেটা এখন আর ধরার বিশেষ কোনো উপায় নেই। আর মধ্যযুগের পর্বটায় যদি আমরা আসি, তাহলে মধ্যযুগের ১৬শ শতাব্দীতে আমরা পাচ্ছি চন্দ্রাবতী রামায়ণের কথা, যেটা একটা ফেমিনিন মানে একটা ওম্যানস টেক অন রামায়ণ, একটা অন্য ধরনের পাঠ। চন্দ্রাবতী রামায়ণ নিয়ে অনেকেই কাজ করেছে। আর তারপরে ১৮ শতকে রহিমুন্নেসা নামে এক মহিলার কথা পাচ্ছি, যিনি ফার্সি থেকে লাইলি মজনু অনুবাদ করে উপাখ্যান বাংলা কয়েক ছন্দে অনুবাদ করে বেশ প্রসিদ্ধি লাভ করেছিলেন। এছাড়া আমরা বিশেষভাবে কোনো মহিলার কথা বা তাদের লেখার মাধ্যমে তাদের যে মুখগুলো দেখতে পাবো সেটা কিন্তু আমরা পাই না। এবং মোটামুটি এই অবস্থায় চলেছিল কলোনিয়াল পিরিয়ডের প্রথম দিকটা অবধি, যতদিন না বেথুন স্কুল 1849-এ বেথুন স্কুল প্রতিষ্ঠা হলো এবং তার মধ্যে দিয়ে বাঙালি মেয়েদের স্কুল শিক্ষার ভিতটা পাকা হয়ে গেল। এবং স্কুল শিক্ষার মানে বাঙালি মেয়েরা কিভাবে শিখবে, কতটা গৃহশিক্ষা, কতটা স্কুল শিক্ষা, এ নিয়েও বাঙালি ভদ্রলোকদের মধ্যে প্রচুর ডিবেট ছিল। কিন্তু মানে মনে রাখতে হবে যে স্কুল শিক্ষা বেথুন কলেজ স্কুলের মাধ্যমে যার পড়া করতেন, তার মাধ্যমে কিন্তু মেয়েরা প্রথম স্বাক্ষর হলেন। এবং তার প্রথম উদ্দেশ্যটা কিন্তু ছিল বাঙালি ভদ্রলোকের এই যে নতুন ছাদে গড়ে ওঠা পরিবার, যেটা কলোনিয়াল ইম্প্যাক্ট, যেটা আমরা বলতে পারি যে এই নতুন ছাদে গড়ে ওঠা পরিবারের মধ্যে কিছু ওয়েস্টার্ন ভ্যালুস থাকবে, কিছু ইস্টার্ন বা ইন্ডিয়ান ভ্যালুসও থাকবে, এবং কিছু এই পশ্চিম এবং পূর্বের একটা অদ্ভুত সাটল কম্বিনেশনে তারা ওই সুচারু সুনিপুণভাবে সংসার চালাবে, গৃহকর্মকে মানে আরেকটু সুচারুভাবে পরিচালনা করবে। এইভাবে ভাবা হচ্ছিল মেয়েদের শিক্ষার বিষয়টা, মানে শিক্ষিত হয়ে তারা এই গৃহকর্মটাকে আরেকটু সুচারুভাবে পরিচালনা করবে, এটা ভাবা হচ্ছিল। কিন্তু পাকে চক্রে মেয়েরা কিন্তু আরেকটু বেশি দূর এগোলেন। তারা নিজেরা বই পড়তে শুরু করলেন এবং তারা নেমে পড়লেন হাত পাকাবার আসরে। এবং মেয়েদের জন্য স্পেশালি কিছু কিছু সাহিত্য পত্রিকাও তৈরি হলো, বামাবধিনী, অন্তপুর, মহিলা, অসংখ্য পত্রিকা ছিল 19th সেঞ্চুরিতে। মুশকিল হলো এই যে, আর বিদ্যাসাগরের ছবিটা আমি দিয়েছি কারণ বিদ্যাসাগরের ছবিটা আমি মনে করি অত্যন্ত জরুরি দেয়া, কারণ বিদ্যাসাগর বাঙালি মেয়েদের জন্য যা করেছেন সেটা ছাড়া কিন্তু আমরা এই পথটা এসে আজকে অতিক্রম করে এইখানে দাঁড়াতে পারতাম না যদি বিদ্যাসাগরের কন্ট্রিবিউশন না থাকতো। কাজে বিদ্যাসাগর অসম্ভব ইম্পর্টেন্ট এই নারীর স্বাধীনতা, নারীর শিক্ষা, সমস্ত ব্যাপারগুলো। যাই হোক, মুশকিল হলো অনেক ভদ্রলোকের কাছে স্ত্রী শিক্ষা যেরকম জরুরি ছিল, তেমনি আবার আরেকদল ভদ্রলোক ছিলেন যারা স্ত্রী শিক্ষার অতি বিষময় ফলের প্রতি খুব নিঃসন্দেহ এবং সন্ত্রস্ত ছিলেন। এবং অতি শিক্ষিত মহিলা তারা কি করে, তারা গৃহকর্ম বিমুখ, তারা সংসারের কাজ করতে চায় না, তারা সংসারে উদাসীন, তারা নায়িকা সুলভ, মেদুর, তন্দ্রালস ভঙ্গিতে শয্যায় শুয়ে নাটক নভেল পড়ে সময় কাটায়। এবং কি নাটক নভেল? স্পেশালি বঙ্কিমের নভেল। এইরকম মেয়েদের একটা ছাঁদ, মানে একটা ছবি আঁকা হচ্ছিল বারবার 19 শতকের বহু নাটক এবং প্রহসনে। এই ছবিটা আমরা পাই। এরপরে যাদের ছবি দেখাচ্ছি, অমৃতলাল বসু আর আরেকজন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের শেষদা। তো অমৃতলাল বসুর যেমন অসংখ্য নাটকে আমি স্পেশালি অ্যাক্টর উল্লেখ করছি, তার ব্যাপার। আর জ্যোতিরিন্দ্রনাথের যেমন খুব পপুলার একটা নাটক অলিক বাবু,
অলিক বাবুর নায়িকা হেমাঙ্গিনী, সে হচ্ছে শিক্ষিত মহিলা। সুতরাং এই মানে এইখানে মেয়েদের ক্যারিকেচার করা হচ্ছে এবং এই ব্যঙ্গচিত্র যে অতি শিক্ষিত মেয়েরা কিরকম মানে তারা সংসারের প্রয়োজনে লাগছে না, তারা ওই নায়িকা সুলভ আচরণ করছে, এই ছবিটাকে আবার এরা কিন্তু মনে রাখবেন এরা কিন্তু বটতলা লিটারেচারে এরকম ছবি আঁকা হচ্ছিল, আমি সেটা পরে একটা স্লাইডে দেখাবো। কিন্তু এরা কিন্তু অত্যন্ত অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির, অত্যন্ত মানে বাংলার যে ফেমাস বিখ্যাত ঘরের থেকে এসছে। এই ধরনের ভদ্রলোক কিন্তু এই ধরনের ছবি নিজেরা কতটা বিশ্বাস করতে জানি না, কারণ ঠাকুর পরিবারের মেয়েরা তো খুব অ্যাডভান্স ছিলেন, কিন্তু জ্যোতিরিন্দ্রনাথ এই ধরনের ছবি আঁকছেন কারণ ওটার পপুলার ডিমান্ড আছে। এই ধরনের নাটকগুলো বেঙ্গল থিয়েটারে দিনের পর দিন অভিনয় হচ্ছে, কাজেই লোকের এক ধরনের চাহিদা আছে। কাজেই এইসব বাবুরা কিন্তু মেয়েদের এই ইমেজকে ঘিরে রঙ্গব্যঙ্গ করতে খুব ভালোই বাসতেন। আর এ তো গেল পাঠিকার ইমেজ। আমি তার আগে আরেকটা ব্যঙ্গচিত্র দেখিয়ে নিই। এটা হচ্ছে টিপিক্যাল, হ্যাঁ, কালীঘাট পটে ওই মেয়েটি নিশ্চয়ই শিক্ষিত বেশি বলে সে সম্মানজনী দিয়ে তার গৃহের পুরুষটিকে সোজা কথায় ঝাঁটা পেটা করছে। আর এখানে দেখুন পুরুষটি একদম মানে সে পাখার হাওয়া করছে, আর মেয়েটি পটের বিবি, একদম পটের বিবি হয়ে বসে আছে। এরকম অজস্র ব্যঙ্গচিত্র ছড়াছড়ি 19বিংশ শতাব্দীর এইসব মানে বটতলা লিটারেচার যাকে আমরা বলবো, অথবা কালীঘাট পট, সমস্ত এরকম ভদ্রলোকেদের এতেও সেটা একটু অন্যভাবে বলা, ব্যঙ্গচিত্র আকারে না, কিন্তু ওই একই জিনিস মূলত বলা হচ্ছে। যাই হোক, এইটা তো গেল পাঠিকার ইমেজ। এবার যারা লিখতেন তারা কি লিখতেন, কেনই বা লিখতেন? বরং এইভাবে ভাবা ভালো যে কি না লিখেছেন তারা, মানে যে কোনো ধারা সাহিত্যের বলুন, উপন্যাস, ছোট গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, আত্মজীবনী, সাহিত্যের কোনো ধারা বাদ দেননি, কোনো ধারায় বাদ পড়েনি মেয়েদের লেখনী। এবং 20 শতকের গোড়ার দশকগুলি কিন্তু পশ্চিমী নারীবাদের প্রভাবে বাঙালি মেয়েদের লেখার জগতে এক নতুন এবং অতি জরুরি বিস্ফোরণ হল। এইখানে আমি আসবো আরেকজন অত্যন্ত ব্যতিক্রমী মহিলার কথায়, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ইনি প্রথম, বেগম রোকেয়া লিখছেন একদম 20 শতকের একদম গোড়ায়, 1901-2 এই সময় তার বইগুলো বেরোচ্ছে। সেখানে তিনি প্রথম মেয়েদের ডিরেক্ট উদ্দেশ্য করে একটা ক্ল্যারিয়ন কল মতন দিচ্ছেন যে মেয়েরা, এটা খুব ফেমাস, এখনো খুব অফট কোটেড, ভগিনীগণ আপন সত্য বুঝিয়া লও। এই যে আপন সত্য বোঝার জন্য মেয়েদের ডাক দেয়া এবং পিতৃতন্ত্রের যত কলাকৌশল, যত উৎপীড়ন বা নিপীড়নের কৃতকৌশল, সেইগুলোকে পরতে পরতে উন্মোচন করা, এটা প্রথম বেগম রোকেয়া করলেন। তারপরে মানে সময় অনুযায়ী, সময়কাল অনুযায়ী বলছি, পরবর্তী দশকগুলিতে 1920 এবং 30 দশকে তারই প্রদর্শিত পথে পিতৃতন্ত্রের যে অজস্র বন্ধন, তার স্বরূপ উন্মোচিত হলো অনেক অনেক মহিলার লেখকের হাত দিয়ে। কিন্তু তাদের মধ্যে আমি স্পেশালি 4 জনের উল্লেখ বেশি করে করবো: জ্যোতির্ময়ী দেবী, সরলমালা সরকার, অনিন্দিতা দেবী এবং শান্তিসুধা ঘোষ। অনিন্দিতা দেবী এই বুক কভারটা দিতে আমি বাধ্য হয়েছি, কারণ অনিন্দিতা দেবীর রচনা সংগ্রহ দেশ পাবলিশিং এবং যাদবপুরের উইমেন স্টাডিজ ওরা যৌথভাবে কোলাবোরেট করে বের করেছিলেন, কিন্তু তাদের কোথাও অনিন্দিতা দেবীর ছবি নেই বা অনিন্দিতা দেবীর এমনকি জন্ম সালটাও দিন এখানে। তো মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ওই জ্যোতির্ময়ী দেবী, অনিন্দিতা দেবীর মধ্যে অনেক চিঠি চালাচালি হয়েছিল, নিয়ার কন্টেম্পোরারি, 1-2 বছরের তফাৎ। যাই হোক, এরা সবাই কিন্তু ওই পেট্রিয়ার্কির মধ্যে যে অসংখ্য মানে বন্ধন বা শৃঙ্খলের মেকানিজম থাকে,
সেইটাকে বারবার দেখাচ্ছিলেন। অসংখ্য প্রবন্ধ, মানে অনিন্দিতা দেবী তো আমি বলবো সবচেয়ে কম নাম করা, মানে জ্যোতির্ময়ী দেবীর কথা তাও লোকে জানে, শান্তি সুধা ঘোষের কথাও জানে, সরলাবালা সরকার তো এই সরকার বাড়ি আনন্দবাজারের যে সরকার গোষ্ঠী তারই একজন পূর্বসূরি, কিন্তু অনিন্দিতা দেবীর কথা খুব অল্প লোকই জানে, এখন তো আরো বিস্তৃত। কিন্তু এরা যে কি সাংঘাতিক শক্তিশালী প্রবন্ধ লিখেছেন, যেটা পেট্রিয়ার্কির যাবতীয় মানে খোল নলচেকে একদম উল্টে পাল্টে দেখিয়েছে, সেটা ভাবা যায় না। কিন্তু আমরা মেয়েদের বাস্তব অবস্থাকে এটা নিয়ে আমি আরেকটা ডিবেটেরও উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে মেয়েদের কন্ডিশন অফ উইমেন্স কোয়েশ্চেন, অর্থাৎ মেয়েদের আদতে সত্যিকারের অবস্থা কি তা নিয়ে 19শ শতাব্দীর শেষে কিন্তু এই দুজন, অর্থাৎ পণ্ডিতা রমাবাই, মহারাষ্ট্রের অত্যন্ত নামকরা বিদুষী মহিলা, তার সঙ্গে আমাদের বিবেকানন্দ, বাংলার বিবেকানন্দ, ডিবেট হচ্ছে, লং রন ডিবেট, এবং দুজনেই আমেরিকায় এই ডিবেটটা হচ্ছে। দুজনেই আমেরিকায় গেছেন ধর্ম প্রচার করতে, বিবেকানন্দ গেছেন হিন্দু ধর্মের হয়ে প্রচার করতে, হিন্দু ধর্মের মহিমা কীর্তন করতে, আর রমাবাই যেহেতু খ্রিস্টান নীতি অবলম্বন মানে ইয়ে করেছিলেন, মানে খ্রিস্টান হয়ে গেছিলেন, সুতরাং রমাবাই গেছেন খ্রিস্টানিটির কথা বলতে। সুতরাং অ্যাকচুয়াল কন্ডিশন নিয়ে, এবং আইরনি হচ্ছে যে বিবেকানন্দর কিন্তু মতামত, যদি আপনারা বিবেকানন্দের লেখা দেশে যেগুলো উনি বলছেন বা অসংখ্য লেখা উনি লিখছেন, সেগুলো যদি পড়ে দেখেন তাহলে মনে হবে এ তো রমাবাইয়েরই সদৃশ, মানে একদম সিমিলার ওপিনিয়ন, যে ভারতবর্ষের মেয়েদের খুবই দুর্দশা, খুবই মানে তাদের মানে তারা অত্যন্ত দুর্দশাগ্রস্ত, তাদের মানে অবস্থার উন্নতি করা দরকার। এটা যেমন বিবেকানন্দ দেশেও বলেছেন, সেই রকমই রমাবাইও বলছেন দেশে দেশে যখন ধর্ম প্রচার করছে। কিন্তু আইরনিক্যালি যখনই বিবেকানন্দ আমেরিকায় যাচ্ছেন ধর্ম প্রচার করতে, তখন তো মেয়েদের অবস্থাকে ওইভাবে দেখালে হবে না, তখন ওটাকে একটা বিশেষ ভালো প্যাকেজ করতে হবে, সাটল এবং সুন্দর, যে না হিন্দু মেয়েদের তো অবস্থা কিছু খারাপ না, চমৎকার অবস্থা, এইটা প্রজেক্ট করতে হবে, যেটা অ্যাকচুয়ালি কাউন্টার করছে রমাবাইয়ের প্রজেক্টটাকে। অর্থাৎ মানে রমাবাইয়ের ভার্সনটাকে যদি আমরা প্রথম ফেমিনিস্ট টেক বা এক ধরনের নারীবাদী টেক অন দ্য কন্ডিশন অফ উইমেন ধরি, তাহলে তার ঠিক বিপরীত মেরুতে বিবেকানন্দ কাজ করছেন আমেরিকায়। তো আমি এদের কথা উল্লেখ করলাম কারণ এটা একদম 1890-91-92 সালে আপনারা জানেন এই ডিবেট হচ্ছে, এবং তখন বাংলার নারীবাদী আন্দোলন বা বাংলার নারীবাদের ঝলসে ওঠা সে কিন্তু আরো বেশ কিছুটা পরের কথা, যেটা রোকেয়ার কথা বলছিলাম, সেটা 20 শতকের একদম গোড়ার দিক থেকে আসছে, কিন্তু তার আগে আসেনি। কিন্তু আমরা এতক্ষণ নারীবাদী আন্দোলনের কথা বা এইটা বলছিলাম কারণ আমি একটু আপনাদের সঙ্গে মানে এই কথাগুলো শেয়ার করতে চাই, কারণ নারীবাদী চিন্তা এবং তার যে বয়ান সেগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমরা আজকে সেই দিকে সচেতনভাবে পুরোপুরি যাব না, কারণ আমি সামগ্রিকভাবে বাঙালি মেয়েদের যে লেখনী, তাদের কণ্ঠস্বর এবং মনকে সামগ্রিকভাবে খোঁজার একটা প্রয়াস করছি। এবার অন্য একটি বিষয়ের প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। দেখুন, মেয়েরা লিখেছেন ঠিকই অনেক, কিন্তু সবাই তো কলম তুলে নেননি, সবাই কলম তুলে নেয় না, আর যদি বা নেয় অধিকাংশ সময় জীবনের যে গভীর গোপন দুঃখময় সত্য সেটাকে 5 জনের মাঝে হাট করে খুলে ধরতে সবাই নাও চাইতে পারেন, কেউ কেউ হয়তো সেরকম চাইতে পারেন, কিন্তু সবাই যে চাইবে নট নেসেসারি। এবং 3 দশকের বেশি আমি মেয়েদের লেখাপত্র নিয়ে ঘাটাঘাটির পর এটা বুঝেছি যে মেয়েদের মন, মেয়েদের ভাবার প্রক্রিয়া
মেয়েদের মনের যে চলন, সেটা বাঙালি মেয়ের কথা বলছি, সেটা সত্যিই বড় জটিল। মানে বাঙালি মেয়েরা যে অবস্থায় যখন থাকছেন, যা দেখছেন, যা ভাবছেন, সেটাই ঝরঝর করে লিখে ফেলছেন, এবং সেই লেখা পড়লেই জলপথ তরলাম হয়ে যাবে ব্যাপারটা, বাঙালি মেয়ের মনকে বোঝার ব্যাপারটা সেরকম বোঝায় না, অতটা সরল না। একটু আধটু উদাহরণ সহযোগে আমি ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি। আসলে বাঙালি মেয়েদের মন না একটা অপরূপ বর্ণছটা বা প্রিজমের মতো, যে প্রিজমের বহু কৌণিক আলোগুলোকে ধরা খুব ডিফিকাল্ট, খুব কঠিন কাজ। এবং আমি সত্যি মনে করি এই যে প্রতিবাদ, প্রতিরোধ আন্দোলন এবং নারীবাদী সত্তার যে সোচ্চার উত্থানের একরমা কাজ, সেটা দিয়ে দেখলে কিন্তু ওই যে বহু কৌণিক আলো ফেলা বা ওই যে বর্ণ ছটাময় প্রিজম, সেটার অন্বেষণ দূরতর হয়ে পড়ে। আমি এবার 19 শতকের শেষ দিকে আপনাদের নিয়ে যাচ্ছি। 19 শতকের শেষ দিকের কথা ভাবুন, যখন একজন মহিলা নিজের চেষ্টায় শুধু স্বাক্ষর হলেন, পড়তে শিখলেন তাই নয়, আমি রাসসুন্দরী দেবীর কথা বলছি, তিনি পড়তে শুধু শিখলেন না, তিনি লিখলেন বাংলা ভাষায় প্রথম আত্মজীবনী, পুরুষ নারী নির্বিশেষে প্রথম আত্মজীবনীকার রাসসুন্দরী দেবী। এবং তার স্বাক্ষর হওয়ার পিছনে কি রয়েছে? তার স্বাক্ষর হওয়ার পিছনে কিন্তু একটাই আকাঙ্ক্ষা কাজ করছে, আমি চৈতন্য ভাগবত পড়িব। চৈতন্য ভাগবত পড়ার এই যে আকাঙ্ক্ষা, এবং তার গোটা লেখার থেকে লেখাটা পড়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা নিশ্চয়ই অনেকেই পড়েছেন, এটা এখন খুবই বিখ্যাত হয়েছে, এটার উপর অনেক ঐতিহাসিক মানে কাজও করেছেন। কিন্তু লেখা পড়লে বোঝা যাবে যে সমগ্র সংসারকে উনি কিন্তু দেখছেন একটা লীলা খেলার মতো, একটা যেন যাত্রাপালা অভিনীত হচ্ছে, এবং সেই খেলার একমাত্র নিয়ন্তা হচ্ছেন বিধাতা বা ঈশ্বর, যাকে তিনি সম্বোধন করছেন অধিকারী মশাই বলে। এবং সেই অধিকারী মশাইয়ের অঙ্গুল খেলাতে জগতের এই যাত্রাপালা চলছে, এবং সেই যাত্রাপালায় কিন্তু রাসসুন্দরী নিজেও একজন কুশীলব মাত্র, তার বেশি কিছু না। অর্থাৎ এইভাবে লেখা কেন? তার কারণ প্রত্যেক মেয়ে তো যখন আত্মজীবনী লিখছেন, তার তো একটা জাস্টিফিকেশন দরকার হচ্ছে, জাস্টিফাই করার যে প্রসেসটা, সেখানে এটা একটা ডিভাইস, মানে যেটা তার লেখাকে এক ধরনের বৈধতা দিয়েছে। সুতরাং এইটা জাস্টিফিকেশন তৈরি করছে রাসসুন্দরীর ক্ষেত্রে। আর অন্য যার কথা এই পর্যায়ে বলছি, যে সারদা সুন্দরী দেবী। সারদা সুন্দরী দেবী খুব বিখ্যাত পরিবারের, আবার তিনি কেশবচন্দ্র সেনের মা। কেশবচন্দ্র সেনের এই ছবিটা একমাত্র পাওয়া গেছে যেটা কেশবচন্দ্র সেন এবং মানে রামকমল সেন, তার শ্বশুর মশাই দেওয়ান রামকমল সেন, তাদের সঙ্গে সারদা সুন্দরীর ছবি। কাজে সারদা সুন্দরী কিন্তু সমাজে এমনিতেই একটা বৈধতা আছে, একটা ভ্যালিডিটি আছে কেশব জননী হিসেবে। প্লাস তিনি যখন আত্মজীবনী লিখছেন, তখন তার ইন্ট্রোডাকশন লিখছেন কে? রবীন্দ্রনাথের দাদা জ্যোতিরিন্দ্রনাথ। এবং জ্যোতিরিন্দ্রনাথ ভূমিকা লিখছেন বলে সেই জাস্টিফিকেশনটা, সেই তার যে ভ্যালিডিটি, তার যে বৈধতা, সেটা যেন আরো কয়েক গুণ বেড়ে যাচ্ছে। এটা গেল সারদা সুন্দরীর কথা। এবার আসি কৈলাসবাসিনী দেবীর কথা। কৈলাসবাসিনী দেবীর আমি কোনো ছবি পাইনি। কৈলাসবাসিনী দেবী দুজন ছিলেন। কৈলাসবাসিনী দেবী একজন, কৈলাসবাসিনী গুপ্ত আরেকজন, যারা একই সঙ্গে একই কন্টেম্পোরারি 19th সেঞ্চুরি শেষের দিকে লিখছেন। কৈলাসবাসিনী গুপ্তর একটা খুব বিখ্যাত প্রবন্ধ ছিল, কি কি কুসংস্কার তিরোহিত হইলে হিন্দু সমাজের ইত্যাদি, মানে একটা বিশাল বড় প্রবন্ধের নাম। তো আমরা কৈলাসবাসিনী গুপ্তর কথা এখানে যাচ্ছি না, কৈলাসবাসিনী দেবীর কথা আমরা বলছি। কৈলাসবাসিনী দেবীর পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখুন। কৈলাসবাসিনী দেবী হচ্ছেন কোন পরিবারের? না, প্যারীচাঁদ মিত্র। অর্থাৎ প্যারীচাঁদ মিত্র বলতেই আমরা বাংলা সাহিত্যের যারা ছাত্র তারা জানেন, আড়ালের ঘরে ঘরের দুলাল তো খুবই অসম্ভব বিখ্যাত একটা মানে টেক্সট।
কিন্তু তাছাড়াও প্যারিচাঁদ অনেক অভেদী আধ্যাত্মিকা এসব অনেক গুরুগম্ভীর বই লিখেছেন, সেগুলো এখন অত চালু না। যাই হোক, তো প্যারিচাঁদের ভাই কিশোরী চাঁদ, তিনি সিভিল সার্ভেন্ট, তার স্ত্রী হচ্ছেন কৈলাসবাসিনী দেবী। তিনি তার আত্মকথা যখন লিখছেন তখন কৈলাসবাসিনী তার স্বামীর সঙ্গে, সিভিল সার্ভেন্ট স্বামীর সঙ্গে বিভিন্ন মফস্বল শহরে ঘুরে বেড়ানো, তাদের যৌথ জীবনে গার্হস্থ্যের দিনগুলো, সেগুলো 16 আনার উপর 18 আনা উপভোগ করছে, বোঝাই যাচ্ছে। এবং তার লেখায় একটা জিনিস স্পষ্ট বারবার আসছে, ওটা যে স্বামীটি জাত ধর্ম যাই মানুন না কেন, আমি তো মেয়ে, কাজে আমাকে কিন্তু এই জাত ধর্ম সব বজায় রেখে, সংস্কার বজায় রেখে চলতে হবে, কাজেই সমাজে আমার স্থান ঠিক মতো থাকবে। মানে এই নারী হিসেবে তিনি এই ব্যাপারটা পূর্ণ মাত্রায় সচেতন। কিন্তু সেই স্বামীর যখন মৃত্যু হচ্ছে, কিশোরী চাঁদ যে মুহূর্তে মারা যাচ্ছেন, তখন ইনি হঠাৎ অ্যাব্রাপ্টলি কৈলাসবাসিনী দেবী তিনি তার আত্মজীবনীটা শেষ করে দিচ্ছেন কি বলে? লাস্ট বাক্য, হায় আমার কি সর্বনাশ হইল, আমি বিধবা নাম লইয়া আসিলাম। এটা বলে অ্যাব্রাপ্টলি আত্মজীবনীটা শেষ হয়ে যাচ্ছে। তারপরে যে তার আর নিজস্ব কোনো জীবন আছে সেটা কিন্তু তার লেখায় কিচ্ছু নেই। এই শেষ বাক্যটি লিখে লেখায় দিতে হবে। তবে সবার বৈধব্য দশায় এরকম লেখনী শুকিয়ে যেত না, সেরকম মহিলার উদাহরণও প্রচুর। আমরা এখানে 4 জনের কথা বলছি। মানকুমারী বসু, যার সাহিত্য জীবন একদম শৈশব থেকে শুরু হয়েছিল, লেখার ক্ষমতা ছিল, 1863-তে জন্ম, কিন্তু 10 বছর বয়সে তার বিয়ে হয়, 19 বছর বয়সে স্বামী মারা যান। স্বামীকে হারানোর পর তার আসল সাহিত্য জীবন শুরু হয়, এবং প্রথম যে তার বই প্রিয় প্রসঙ্গ বা হারানো প্রণয় 1884-তে লেখা, সেটাও তিনি উৎসর্গ করেন তার স্বামীর স্মৃতির উদ্দেশ্যে, মানকুমারী বসু। কামিনী রায় খুব তখনকার দিনের নাম করা কবি, এবং তার বই কিন্তু আলো ছায়া, সেটা প্রথম বই বেরিয়ে যাচ্ছে 1889, তার বিয়ের আগে। তারপরে তিনি কেদারনাথ রায়কে বিয়ে করছেন, কেদারনাথ রায়ের সঙ্গে তার বিবাহিত জীবন 1894 থেকে, এবং পরবর্তী 10 বছরে তিনি আর কিছুই লেখেননি বিবাহিত জীবন। এই নীরবতার প্রসঙ্গে জিজ্ঞেস করলে কামিনী রায় নাকি বলতেন স্বামী এবং সন্তানদের দেখিয়ে যে এরাই আমার জীবন্ত কবিতা। সুতরাং ভাবুন, আমার স্বামী এবং সন্তানের মৃত্যুর পর, তখন অনেকেই সন্তানের মৃত্যু সেই শোক ফেস করতে হয়েছে, স্বামী এবং সন্তানের মৃত্যুর পর 1908 সালে ফের আবার কামিনী রায় কলম তুলে দিলেন। প্রিয়ঙ্বদা দেবী, যার জন্ম 1871, তিনি কিন্তু তার সাহিত্য সৃষ্টি শুরু বৈধব্য জীবনে, এবং একমাত্র সন্তান তারা দাস, সেও যখন মারা গেল, স্বামী এবং সন্তান, একমাত্র সন্তান, তারপরে তিনি লেখা শুরু করলেন। এখানে আমি ওকাকুরার ছবিটা দিয়েছি, তার কারণ খুব সহজবোধ্য, আপনারা অনেকেই জানেন, আমি জানি না, হয়তো কেউ জানেন না, যে প্রিয়ঙ্বদা দেবীর সঙ্গে ওকাকুরার একটা প্রলয় সম্পর্ক গড়ে উঠেছিল। প্রচুর করেসপন্ডেন্স আছে, ওরা পরস্পরকে অনেক চিঠি লিখেছেন, এবং মানে এটা খুব ওয়েল নোন একটা সম্পর্ক। আমি কেন বলছি, তার কারণ হচ্ছে প্রিয়ঙ্বদা দেবী যখন নিজে লিখছেন, তখন এমনকি অন্য লেখা ছেড়ে দিন, ব্যক্তিগত ডায়েরিও যখন লিখছেন, তখন তিনি একটা অদ্ভুত নৈশব্দের বেড়াজাল তৈরি করছেন, যাতে ভেদ করে তার ব্যক্তিগত মনে নাগাল কিন্তু পাওয়া সম্ভব না। মানে অর্থাৎ ওকাকুরার প্রতি তার কি মনোভাব, সেটা কিন্তু আমরা কোনো একটা সিঙ্গল সেন্টেন্সও পাই না সেই সম্পর্কে, আদার দ্যান মানে এই যে করেসপন্ডেন্স বিটুইন দেম। সুতরাং মানে আমি বলতে চাইছি যে এদের কারুর কিন্তু জীবনের একটা অংশ এরা ওপেন করছে, অন্য অংশগুলো আড়ালে রাখছে। এরকম আমি আর
দু একজনের কথা বলবো। যেমন সুনীতি দেবী কেশবচন্দ্রের কন্যা। আপনারা সবাই জানেন যে সুনীতি দেবীর কুচবিহারের রাজা নৃপেন্দ্র নারায়ণের সঙ্গে বিয়ের কে কেন্দ্র করে ব্রাহ্ম সমাজ দুভাগে ভাগ হয়ে গেল, আবার দুভাগে ভাগ হয়ে গেল। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেশব সেনের অধীনে থাকলো, আর এদিকে শিবনাথ শাস্ত্রীরা সাধারণ ব্রাহ্ম সমাজ করলেন। তো এই যে এত কন্ট্রোভার্সিয়াল যার বিয়ে, তিনি নিজেই যখন ইংরেজিতে আত্মজীবনী লিখছেন, অটোবায়োগ্রাফি অফ ইন্ডিয়ান প্রিন্সেস, তখন সেই অটোবায়োগ্রাফিতে কিন্তু ওই স্বামী নৃপেন্দ্র নারায়ণের সঙ্গে তার যে ঠাট বাট, বৈভব, বিলাসবহুল জীবন, তিনি কখনো বড়লাটের সঙ্গে খেতে যাচ্ছেন, তখন কখনো ভাইসরয়ের বল ডান্সে পার্টিসিপেট করছেন, এই সমস্ত বর্ণনা অনুপূর্বিক ডিটেলে আছে। এবং আমি এটা কেন বলছি, কারণ নৃপেন্দ্র নারায়ণের মৃত্যুর পর, তার স্বামী মৃত্যুর পর, সুনীতি দেবী কিন্তু লেখক হিসেবে এবং গায়ক হিসেবে, গায়িকা হিসেবে নিজের জায়গা করে নিয়েছিলেন। কীর্তনিয়া হিসেবে তার অসামান্য খ্যাতি ছিল, এবং তিনি সিস্টারহুড অফ দ্য ইস্ট বলে মহিলাদের একটা সংগঠন, তার সভাপতি হয়েছিলেন, এবং প্রচুর লিখেছেন। শুধু মানে বড়দের লেখা না, ছোটদের জন্য কিশোর পাঠ্য লেখাও লিখেছেন। কিন্তু তার যে নিজস্ব মানে আত্মকথন, যেটাকে আমরা বলছি আত্মজীবনী, সেখানে কিন্তু তার যে নিজস্ব স্পেসটা গড়ে উঠছে, এত যে নাম করছেন লেখক হিসেবে বা সিঙ্গার হিসেবে নিজের একটা স্পেস, সেইটা কিন্তু একবারও মেনশন নেই, বা পরবর্তী কোনো লেখাতেও তার উল্লেখ আমরা পাই না। এই শব্দের অন্তরালে নৈশব্দের আহ্বান উঠে আসে। প্রসন্নময়ী দেবী হচ্ছেন, মনে রাখবেন ওই একই পরিবারে, আমি ওখানে বলতে ভুলে গেছি, প্রিয়ম্বদা দেবীও যেরকম, প্রসন্নময়ী দেবীও হচ্ছেন এই যে চৌধুরী পরিবার, খুব বিখ্যাত, রবীন্দ্রনাথের সঙ্গে যাদের খুব ম্যাট্রিমোনিয়াল রিলেশনশিপ আছে, আশুতোষ চৌধুরী, প্রমথ চৌধুরী, ওরা দুই বোনকে বিয়ে করেছিলেন, প্রতিভা আর ইন্দিরা। তো সে আশুতোষ চৌধুরীর দিদি হচ্ছেন প্রসন্নময়ী দেবী, মানে আশুতোষ চৌধুরীর বোন, আর প্রমথ চৌধুরীর দিদি প্রসন্নময়ী দেবী, তারই মেয়ে হচ্ছেন প্রিয়ম্বদা দেবী, যার কথা আমি বললাম। প্রসন্নময়ী দেবী কি করছেন? প্রসন্নময়ী দেবী যখন আত্মকথা লিখছেন, সেখানে কথা, তখন বারবার তার পিত্রালয় হরিপুরের চৌধুরীদের ওই ঠাটবাট, তার বিবরণ উঠে আসছে। কিন্তু যেটা উজ্জ্ব থেকে যাচ্ছে সেটা হচ্ছে তার নিজের বিয়ে হয়েছিল তাই না, তার স্বামী উন্মাদ ছিলেন, উন্মাদ রোগগ্রস্ত ছিলেন, এবং সেই উন্মাদ রোগগ্রস্ত স্বামী ঘর করতে না পেরে তিনি আবার তার ভাইদের সংসারে ফিরে এসেছিলেন। পরবর্তীকালে প্রসন্নময়ী দেবী এবং প্রিয়ম্বদা দেবী, এরা দুজনেই থামতেন আর কি একটা বাড়িতে। তো এই যে বাকি ইতিহাস যেটা বলছেন না প্রসন্নময়ী দেবী, সেটাও কিন্তু মানে একটা ইন্টারেস্টিং বিষয়, যে কিভাবে আমি নিজেকে প্রজেক্ট করতে চাইব, কতটুকু আমি বলতে চাইব, কতটুকু বলতে চাইব। তারপর হেমন্তবালা দেবী তুলনায় অনেক সাধারণ পরিবারের। হেমন্তবালা দেবীর সঙ্গেও তার স্বামীর একটা টানাপোড়েন ছিল, যদিও হেমন্তবালা দেবী সেটাকে খুব সাটলি বলেছেন, কোথাও সামনাসামনি বলেন। হেমন্তবালা দেবীর কথা, মানে হেমন্তবালা দেবী এই জন্য বিখ্যাত যে রবীন্দ্রনাথের সঙ্গে তার অনেক করেসপন্ডেন্স হয়েছিল, অনেক চিঠিপত্র চালাচালি হয়েছিল, এবং রবীন্দ্রনাথকে উনি ওর ইমোশনালি একটা স্মরণদাতা হিসেবে মনে করতেন। আর শাহানা দেবী আরেকজন, যিনি অনেক ফিজিক্যাল, মানে ওর টিবি হয়েছিল, স্যানিটোরিয়ামে ছিলেন, সম্পর্ক ভেঙে গেছিল, অনেক রকম ব্যক্তিগত অসুখ ছিল, যেগুলোর কথা তিনি উল্লেখ করেন। সুতরাং এই ধরনের উদাহরণ প্রচুর আছে, কিন্তু আবার অন্যরকম উদাহরণেরও কিন্তু কমতি নেই। কেউ হাসির ছদ্মবেশে বা সরস কাহিনীর বর্মে নিজের দুঃখগুলোকে মুড়ে ফেলতে পারে। আর প্রিয় ভাষণের মোড়ক, সেই মোড়কে যদি
জীবনের রূঢ় বাস্তবকে, অপ্রিয়কে আড়াল করতে পারেন কেউ কেউ, তাদের মধ্যে রানীচন্দ্র হচ্ছেন একজন। রানীচন্দ্রকে সতর্ক করে দিয়েছিলেন বাংলা ভাষার শ্রেষ্ঠ লেখক অর্থাৎ রবীন্দ্রনাথ, যে অপ্রিয় সত্য বলবি না। সুতরাং রানী নিজেকে ঢেকে নিলেন। কষ্টকর তার যে যাত্রাপথ, রানীচন্দ্র তো বিভিন্নভাবে লেখা আছে তার হিমালয় ভ্রমণ, তিনি ভাষণ যায় সঙ্গে হিমালয় ভ্রমণ করে বেড়াচ্ছেন, সেখানে হিমাদ্রি কুম্ভ নিয়ে পূর্ণকুম্ভ সেই সমস্তগুলো, এবং হিমালয় যখন ঘুরছেন তখন তো মাইলের পর মাইল হাঁটছেন প্রতিদিন, সেই যে যাত্রাপথের কষ্ট সেটাও কিন্তু এত সুন্দর করে লিখছেন যে যাত্রাপথের কষ্টটা আমরা আর দেখতে পাচ্ছি না তার লেখায়। মনে হচ্ছে যে সবটাই যেন ভীষণ মধুমাখা। ওই একই রকম ভাবে রানীচন্দ্র কিন্তু জেলও খেটেছেন, যেটা নিয়ে যে নানা ফাটা, কিন্তু বুঝতে দেয়নি, মানে এত সুন্দর করে গল্প পরিবেশন করছেন যেন যে জীবনে তার কোনো কষ্ট নেই, একটা অদ্ভুত মধুর বয়ান। আবার আমার মার বাপের বাড়ি, তার শৈশব স্মৃতি, মামার বাড়ির স্মৃতি, সেটা তিনি ভীষণ মেধু ভাষায় ইয়ে করছে। অর্থাৎ দেখুন, শৈশব এমন একটা সময় যেটা কিন্তু মালিন্যমুক্ত, এবং পরবর্তীকালে অনেক সময় সংসার জীবনের যে ক্লিন্নতা, মালিন্য, সেইগুলো ভোলার জন্য মেয়েদের আত্মকথা কিন্তু বারবার ফিরে যেতে চায় শৈশব স্মৃতির মধ্যে। এই প্রসঙ্গে আমি আরেকজন লেখিকার কয়েক লাইন উদ্ধৃত করার লোক সামলাতে পারছি না। বলছেন, পাহাড়ের চালের উপর বাড়ি, ঘেট দিয়ে ঢুকে কাপড় বিছানো পথ দিয়ে বারান্দায় পৌঁছতে হতো। এক হাঁটা লম্বা বাংলো, সামনে টানা বারান্দা, তার কাঠের রেলিং, বাড়ির 3 দিক ঘিরে বৃষ্টির জল যাবার জন্য নালা কাটা, তার উপর দিকে 4টা পাথর ফেলা, তার উপর দিয়ে বারান্দায় উঠতে হতো। ছাদ থেকে তারের ঝোড়ায় অর্কিড ফুল ঝুলত, তাদের তলায় সবুজ কাঠের বাক্সে জেরেনিয়াম ফুল ফুটত। বাইরের এই বিশ্ব প্রকৃতি আর ঘরের নিরাপত্তা। ওখানকার বাড়িগুলো খুব যে নিরাপদ ছিল তাও নয়, নিরাপত্তাটি অন্য দিক থেকে আসত, সে মনের নিরাপত্তা। বড় নিশ্চিন্ত সুখে আমাদের শৈশব কেটেছিল। মায়ের মতো আর কি আছে, আলো জ্বালা ঘরের মতো মিষ্টি আশ্রয় আর কোথায়। হ্যাঁ, আপনারা ঠিকই নিশ্চয়ই ধরেছেন, পাগদত্তি, লীলা মজুমদারের স্মৃতি। লীলা মজুমদারকে তো দেখুন একদম সহজেই, মানে ওই রকম হাস্যরসের লেখক, মানে যিনি গুপ্তকথা, লঙ্কাদহন পালা, অজস্র আরো হাসির গল্প লিখছেন। এখানে কিন্তু টোনটা পুরো আলাদা, এবং আমি খুব আশ্চর্য হয়েছিলাম মহাশ্বেতা দেবী একবার কথোপকথনের ইয়েতে কথায় কথায় লীলা মজুমদারের কথা উঠেছিল, উনি বলেছিলেন, ওরে বাবা, লীলাদিকে আমরা ভীষণ ভয় পেতাম, জমের মতন ভয় পেতাম। উনি ছিলেন কঠোর মেট্রন, মানে সাংঘাতিক ডিসিপ্লিনারিয়ান। আর এই ভাবে তো আমরা লীলা মজুমদারকে কল্পনাই করি না কখনো, লীলা মজুমদারের যে এইগুলো। অর্থাৎ আমি কি বলতে চাইছি, আমি শুধু বলতে চাইছি যে এই যে চরিত্রের দিকগুলো, এটা তো আমি যেমন মহাশ্বেতা দেবীর মুখে শুনেছিলাম বলে, কিন্তু লেখার মধ্যে দিয়ে নারীর মনকে তাহলে আমরা বোধহয় পুরোপুরি ধরতে পারি। আমাদের সময়ের আরেকজন অগ্রগণ্য লেখক নবনীতা দেবসেন, নবনীতা দেব, একবার কথায় কথায় আমাকে বলেছিলেন যে আমি তো আমার জীবনের যন্ত্রণাগুলো বলতে পারতাম না, তাই কবিতায় বলতাম। অর্থাৎ এ একরকম স্বীকার করে নেওয়া যে কবিতার মাধ্যমে আমি বেছে নিচ্ছি এক ধরনের একটু গোপন আশ্রয়, যেখানে আমি গদ্যে সম্পূর্ণ উন্মুক্ত, নিরাশ্রয়। কবিতা তাই এইভাবে, এটা একটা ডিভাইস। আমি আবারও বলবো যে মেয়েদের ভিতরের কণ্ঠস্বরকে, যেটা খুব সুকৌশলী ভাবে, যেটা নবনীতা দি বলেছিলেন, যে তার ভিতরের ব্যথা যন্ত্রণাগুলো উনি কবিতায় বলতেন, কারণ গদ্যে বলে তো বড্ড বেশি স্ট্রেট হয়ে যাবে, লোকে বুঝতে পারবে কি ধরনের যন্ত্রণা, সেগুলো তিনি ওই ডিভাইসটা অবলম্বন করেছেন। অর্থাৎ এই যে নির্বাচন, যে একজন নারী কতটুকু বলবেন, এবং এটাই তার বর্ম বা প্রতিরক্ষাও বলতে পারে,
সেই অন্ধকারে সুরঙ্গ ভেদ করে সত্যের আলোকবর্তিকাকে সামনে পৌঁছে দেওয়া, একদম মনের শেষ অবধি পৌঁছে দেওয়ার কোনো দায় নেই কিন্তু মেয়েদের লেখার। এবং না বলা এই বাণীর থেকে, তার ঘনজামিনীর মধ্যে থেকে আলটিমেটলি সিদ্ধান্ত নেওয়া, হারানো মনকে, হারানো গল্পকে সযত্ন চয়নে নির্মাণ করার দায় কিন্তু আমাদের, যদি আমরা সেই গল্পকে ধরতে চাই, লিখতে চাই। এইসব গোলমেলের ব্যাপারের জন্য যে কোনো টেক্সট পড়ার মতন মেয়েদের লেখা, বিশেষত আত্মলিখনের প্রক্রিয়াটি, যাকে মানে পড়তে হয় এমনভাবে, যেটাকে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক বলেছেন, টু রিড এগেইনস্ট দ্য গ্রেন। অর্থাৎ ঠিক যেন মাছের মতো, মাছের আঁশগুলো না ছাড়লে তো আপনি স্কিনটার কাছে যেতে পারছেন না, ঠিক সেইভাবে আর কি মাছের আঁশ ছাড়িয়ে লেখার মানে মেয়ের মনটার স্বরূপটাকে বার করতে হয়। কিন্তু সেটা তো শুধু যারা কালি কলমে লিখছেন বা কম্পিউটার ব্যবহার করছেন, তাদের কম্পিউটার ব্যবহার করে লেখেন, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তথ্যের বাইরে কিন্তু ঐতিহাসিক কখনোই বেরোতে পারবেন না। তাই মেয়েদের লেখা লিখে এটা ইদানিং একটা স্বতন্ত্র বিশিষ্ট আর্কাইভের জন্ম দিলেও প্রায়ই সেখানে আলো ফেলার, মেয়েদের ব্যক্তি জীবনে আলো ফেলার কাজটি খুব দুরূহ এবং প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর সবচেয়ে বড় গন্ডগোল হয়, সবচেয়ে বড় ডিফিকাল্টি হয় যদি কোনো নারী তার তুনির থেকে বের করেন নৈশব্দের দিক, অর্থাৎ তিনি কিছুই বললেন না, আমার মায়ের মতো। আমি আমার মার প্রসঙ্গে আসছি। তথ্য যেখানে নির্বাক, সেখানে কল্পনার শুরু। ঘটে যাওয়া অতীতকে কল্পনায় ঘটানোর স্বাধীনতা কিন্তু শুধু সাহিত্য স্রষ্টা, একটা লেভেলে বেশি ঐতিহাসিক এগোতে পারেন না ইতিহাসের তথ্য দিয়ে। সেখানে সাহিত্য স্রষ্টার ওই কল্পনাটা খুব জরুরি, যার জন্য সেই পুরোনো আমলের বঙ্কিম শরদিন্দু থেকে হাল আমলের সুনীল গঙ্গোপাধ্যায়, শ্যামল গঙ্গোপাধ্যায়, বাণী বসু, এমনকি মানে ব্রাত্য বসু, তারা সবাই কিন্তু ওই ইতিহাসের কাঠামোটা রেখে ক্যারেক্টারগুলো নির্মাণ করছেন, মূর্তি নির্মাণ করছেন, এবং ঐতিহাসিক উপন্যাস সেইভাবে, ইতিহাস আশ্রয়ী উপন্যাস গল্প সেইভাবে গড়ে উঠছে। ওই একই তাগিদ থেকে আমিও হার্ডকোর হিস্ট্রি থেকে সরে মালার মতন গাঁথতে চেষ্টা করি অসংখ্য মেয়ের অসংখ্য গল্পকে। এবার আমার গল্পে মানে আমার এই গল্পের এই অংশটায় আসি, যে গল্পটা আজকের আড্ডার পরিসরে বলতে চাই, যে কেন আমি বিশেষ করে বলতে চাইলাম মেয়েদের কথা, কেন আমি বিশেষ করে মেয়েদের জীবনের গল্পগুলো বলার দায় স্বেচ্ছায় নিজের উপর তুলে নিলাম। আমি যখন এমএ পাশ করে বাংলার বাঙালি নারী এবং জাতীয়তাবাদী চিন্তা, চেতনা, আন্দোলন এইসব বিষয়ে কাজ করতে শুরু করি, গবেষণা করতে শুরু করি, তখন কতগুলো জিনিসের প্রতি আমার প্রথম নজর যায়। যেমন নারীর প্রতি সমাজে যে বৈষম্যমূলক ব্যবহার, তাকে কিছু তকমা পরিয়ে সংজ্ঞায়িত করার চেষ্টা, স্টিরিওটাইপিং, যেটা নারীত্বের সংজ্ঞা এবং নির্মাণের পিছনে পিতৃতন্ত্রের যে রাজনীতি কাজ করে, তার নারীকে নিয়ন্ত্রণের যে অভিপ্রায় পিতৃতন্ত্রের মধ্যে থাকে, এইসব বিষয়গুলো, এবং তার এগেনস্টে নারীদের যে প্রতিরোধ বা প্রতিবাদ গড়ে ওঠে, যেখান থেকে নারীবাদের সূচনা, সেই বিষয়গুলোকে আমি অনুধাবন করতে শুরু করি। কিন্তু তথ্য খোঁজার বা রিসার্চের তো একটা সোর্স মেটেরিয়াল আকর খোঁজার কাজ থাকে। সেই কাজটা যখন প্রথম করতে যাই, তখন আমার মাস্টারমশাই, যিনি আমার পথ নির্দেশক, অর্থাৎ যাকে একাডেমিক পরিভাষায় রিসার্চ সুপারভাইজার বা গাইড বলে, তিনি কিছুক্ষণ সন্দিগ্ধভাবে আমার দিকে তাকিয়ে থেকে বললেন, তুমি গবেষণা করতে চাও, তোমার জীবনের যন্ত্রণাটা কি? মাস্টারমশাইয়ের এমতো প্রশ্নে আমি খুব হকচকিয়ে গেছিলাম যে সত্যি তো আমার যন্ত্রণাটা কি, আমার কাছে কোনো উত্তর ছিল না। মাস্টারমশাইকে আপনারা অনেকেই চেনেন, ঐতিহাসিক গৌতম ভদ্র, তিনি আমাকে প্রথম এই যন্ত্রণার
বিষয়টা জিজ্ঞেস করেছি। কিন্তু মাস্টারমশাই বিমুখ করেননি, যন্ত্রণা স্বরূপ তখন জানতে পারেননি, কিন্তু তার সত্ত্বেও গবেষণা এবং ডিগ্রি প্রাপ্তি কিন্তু হয়েছিল যথাসময়। কিন্তু তখন থেকে বাঙালি মেয়েদের নিয়ে সত্যি সত্যি ভাবতে শুরু করি, এবং তার সঙ্গে আরেকটা ঘটনা যুক্ত হয়, এটা আমার কাছে একটা অদ্ভুত দুঃসহ সমাপতন বলতে পারেন। সেটা হচ্ছে 33 বছর আগে আমার মার হঠাৎ আকস্মিকভাবে চলে যান। সেই সময়ে মার আকস্মিক চলে যাওয়ার মুহূর্ত গুলো, সেই ওই দুঃসহ দিনগুলোতে আমার চোখের সামনে ভিড় করে আসতে থাকে যেসব চরিত্র, বিশেষত যেসব মেয়েদের দেখে আমি বালিকা থেকে কিশোরী, কিশোরী থেকে তরুণী হয়েছি, সেই চরিত্রটা ভিড় করে আসতে থাকে। এবার আমার পার্সোনাল এই তিনজনের ছবি লেগেছে। আমার মাঝখানে আমার মা, ওদিকে আমার ঠাকুমা, এদিকে আমার দিদিমা। এবং মনে রাখবেন, এই সময় যখন আমি বড় হয়ে উঠছি, তখন একটা কালের গর্ভে একটা হিমায়িত সময়, মানে ফ্রোজেন ইন টাইম, 70s এর দশক। তখন বাঙালি গৃহস্থালিতে 75 সাল অব্দি তো টেলিভিশন বলে বস্তুটি ঢুকেনি, এবং তখন নিয়মিত আপনাদের অনেকে যারা আমার বয়সী প্রায়, তাদের মনে থাকবে যে লোডশেডিং বলে একটা বস্তু ছিল। প্রতিদিন সেটা নিয়ম করে সন্ধ্যাবেলা হতো। বাঙালি বাড়ি মাত্রই তাদের একটা করে ট্রানজিস্টর থাকতো, কারণ রেডিও তো সবসময় শোনা যাবে না, ট্রানজিস্টর থাকতো। এবং আমাদের একটা উপরে ইয়ে ছিল, আমরা উত্তর কলকাতায় থাকতাম, দমদমে, মফস্বলের শহরতলিতে, কাজে আমাদের একটা মশার দঙ্গল ঘুরপাকিতে থাকতো মাথার উপরে। কাজেই এই হোমওয়ার্ক শেষ করার পর ওই সময়টা আমার মনে পড়ে যে ছাদে মাদুর বসিয়ে, মাদুর বিছিয়ে আমরা মা মেয়ে বসতাম, এবং মা আমাকে তারা চেনাতো এবং গল্প করতো, নিজের ছোটবেলার গল্প, নিজের জীবনের গল্প। এবং তখন শুনতাম আমার দিনমা প্রমিলা রায় নাকি মাত্র 35 বছর বয়সে বিধবা হয়ে 7 সন্তানকে অত্যন্ত আগলে রেখে মানুষ করেন এবং সুপ্রতিষ্ঠিত করেন। মানে 7 সন্তানের মধ্যে মনে রাখবেন 6টি মেয়ে। তখনকার দিনে একা একজন বিধবা রমণী, যার ওরকম ফর্মাল এডুকেশন নেই। আমার দিনমার ওই বাংলা পড়তে পারতেন ঠিকই, কিন্তু ওরকম ফর্মাল এডুকেশন নেই। তিনি প্রতিটি মেয়েকে শুধু বিয়ে থা দিয়ে প্রতিষ্ঠিত করেননি, তাদের প্রত্যেককে একটা সম্মানজনক পেশা। আমার মা এবং মাসিরা সকলে কলেজের অধ্যাপিকা অথবা ডাক্তার, এই সম্মানজনক পেশায় ছিলেন। কাজে সেটা দিনমা একার হাতে করেছিলেন, সেটা খুব একটা সহজ কথা না সেই সময় থাকে। আর ছিলেন ঠাম্মা, আমার ঠাকুমা। তার এই চেহারা কেন আপনারা লক্ষ্য করে দেখবেন, এই চেহারার মধ্যে একটা এবড়ো খেবড়ো ব্যাপার আছে, চামড়া গুলো ঠিক মসৃণ না। 68 সালে একটা প্রবল অগ্নিকাণ্ডে রান্না করতে গিয়ে ঠাম্মার এক ঢাল চুল, চামড়া এবং বাঁ হাতের সব আঙুলগুলো পুড়ে যায়। মানে বাঁ হাতের আঙুল খুব অল্পই অবশিষ্ট ছিল, এবং ঠাম্মার ওই পঙ্গু হাতটা দিয়ে বেলো করে করে হারমোনিয়াম বাজিয়ে আমাকে গান শেখানোর চেষ্টা করতেন। এবং তার ঠাকুর পুজো নিজে অসাধারণ গান করতেন, কারণ ঠাম্মার বাবা যিনি যারা প্রবাসী ছিলেন দেওঘরে, সেখানে ঠাম্মা মিশনারি মানে গভর্নেন্সের কাছে কিছু দূর ইংরেজি শিখেছিলেন, গান শিখেছিলেন ওস্তাদের কাছে, পিয়ানো বাজাতে পারতেন, জল তরঙ্গ, অর্গান সব বাজাতে পারতেন। কিন্তু সেই ঠাম্মার কি দশা হলো, ঠাম্মার কালীঘাটে যৌথ পরিবারে বিয়ে হয়ে ঠাম্মা এসে একটা এমন জায়গাতলে পড়লেন যেখানে সেসবের আর কোনো চর্চা নেই, আর সেসব ভুলে যেতে হতো। ঠাম্মা তখন শুধুই সংসার করতেন, কিন্তু ঠাম্মা চিরদিন সংসারে উদাসীন ছিলেন, কোনো সময় মন লাগতো না সংসারে। এটা আমি আমার ছোটবেলায় চিরকাল দেখেছি। ঠাম্মা 82 সাল অব্দি যেহেতু বেঁচেছিল। তো ঠাম্মা যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে, ঠাম্মা ঠাকুর পুজো যখন করতেন তখন
রবীন্দ্রনাথের গানই ছিল পূজন মন্ত্র। কিন্তু এই ঠাম্মা একটা বয়সের পরে সংসারের বেড়া ভেঙে কলম তুলে নিলেন হাতে। আমার দিম্মা বা মা কেউ কিন্তু কিছু লেখেননি, কিন্তু ঠাম্মা লিখতে শুরু করলেন এবং ওই সময় আবার নতুন করে পড়তে শুরু করলেন এবং কি না পড়লেন, মানে নতুন করে মাইকেল মধুসূদন দত্ত সেসব তো পড়ছেনই, প্লাস স্টিফেন লিকক পড়ছেন। স্টিফেন লিকক অনুবাদ করে ফেললেন একটা বই, হানাবাড়ি বলে ওই স্টিফেন লিককের অনুবাদ নিয়ে প্রকাশিত হলো সেই সময়। ঠাম্মার একটা অসমাপ্ত আত্মজীবনীও ছিল, সেটা তখন ছাপানো হয়নি, কিন্তু সেটা 3-4 বছর আগে আমি এডিট করে বার করেছি। সেটা আমার মনে হচ্ছে আমার ঠাম্মার প্রতি আমার একটা কর্তব্য ছিল। তো সেই সময় থেকে আমি নিজের ওই সময়কার গল্প বলছিলাম, সেই সময় থেকে শুধু মা না, ঠাম্মা, দিম্মা, বড় পিসি, ছোট পিসি, এই যারা ছিলেন আমার চারপাশে ঘিরে, তাদের জীবনের টুকরো টাকরাগুলো প্রাণ করে জড়ো করতে থাকি সেই সময় থেকে। এবং অনেক গল্প আমি আশ্চর্য হয়ে দেখলাম যে সেই গল্পগুলো আমি তখন ধরতে পারিনি, সেগুলো অসম্পূর্ণ ছিল। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমার দিদিমা, তার কথা তো মা বলতেন যে 35 বছর বয়সে বিধবা হয়ে 7টি ছেলে মেয়েকে মানুষ করেছেন, কিন্তু যেটা তখন জানা ছিল না, যেটা মার মৃত্যুর পরে আমার মেজমাসির কাছ থেকে আমি বাই চান্স জানতে পারি, সেটা হচ্ছে দিম্মা কিন্তু আরো একবার বাল বিধবা হয়েছিলেন। দিম্মা ছিলেন কুলীন কন্যা এবং কুলীনদের যে মানে বিধবা হওয়া যে ভবিতব্য ছিল, সেইটার মধ্যে দিয়ে দিম্মাকে যেতে হয়েছিল। তারপরে আমার মাতামহ, তিনি সরকারি চাকরির সূত্রে ওইখানে মানে দিম্মা যেখানে থাকতেন দাদার সংসারে, সেখানে এসে ওই কিশোরী বা প্রায় তরুণী মেয়েকে দেখে তার পালি গ্রহণ করেন। যদিও তার কিন্তু আবার এক মানে স্ত্রী এবং ছেলে বর্তমান ছিল আমার মাতামহ। তাহলে আমার মাতামহর 2টি বিয়ে, সেটা আমি তাও জানতাম। স্ত্রী ছিলেন উন্মাদ, সেখানেও আমি সেটা ছোটবেলা থেকে শুনেছি। কিন্তু যেটা জানতাম না, সেটা হচ্ছে দিম্মাকে যে 2বার বৈধব্যে, দ্বিতীয়বারও 35 বছর বয়সে, তার মানে প্রথম বৈধব্যের হাত এড়ালে দ্বিতীয়বার আর বৈধব্যের হাত এড়াতে পারে কি। অর্থাৎ আমার মা এতবার এই গল্প বলেছে, অথচ এই সত্যটা কিন্তু বলেনি। কেন বলেনি আমি জানি না, কিন্তু এই সত্যটা যকীর্তনের মতো গোপন করে নিজের কাছে রক্ষা করে এসেছে সম্ভব। তা আমার চারপাশে বয়ে যাচ্ছে অসংখ্য মানবিক জীবন, কত না লেখা গল্প নীরবে প্রবাহিত হচ্ছে, হারিয়েও যাচ্ছে নিরুচ্চার শব্দহীন। সেই সব চরিত্ররা ইদানিং যেন আমাকে ফিসফিস করে বলতে থাকে, আমাদের গল্পগুলো লেখো, আমাদের লেখো। এই এত বছর পরে মাস্টার মশাই জিজ্ঞাসার মানে বুঝতে পারি, কিছুটা বুঝতে পারি যে বেদনার শানিত তরবারিতে নিজেকে বিদীর্ণ না করলে, যন্ত্রণার সূচিমুখ চিহ্নিত না করলে লেখা তৈরি হয় না। এবং যাই লিখি না কেন, লেখা মানে শেষ পর্যন্ত কিন্তু নিজের সঙ্গে কথোপকথন। শুধু আমি একা হতেছি আলাদা, এই যে বোধ, এই যে একান্ত নির্জনতার বোধ, সেটা ভিতর দিকে ফেরার তাগিদ তৈরি করে এবং লেখার জন্ম হয়। আমার কতক্ষণ আর সময় আছে? সময় আছে। আমি আর বেশি বলবো না, অল্পই। আমার মা কোনোদিন, আমি যেটা বলছিলাম, দিদিমা তো দূরস্থান, কিন্তু মাও লেখেননি কোনোদিন। একটা টেপ রেকর্ডার ছিল, কিন্তু মার গলায় একটা মাত্র রবীন্দ্র কবিতার আবৃত্তি ছাড়া কোনো গল্প আর ধরে রাখার চেষ্টা করিনি সেই টেপ রেকর্ডারে। এখন আমার সেটা খুব আফসোস হয়। কি কবিতা সেটাও আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। মার এই কবিতাটা টেপ রেকর্ডারে রয়ে গেছে। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইন সযত্ন চয়নে, সায়ান্নে শেষ আয়োজন, যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেলু আরতির সন্ধ্যা দ্বীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে, হে মোর অতিথি যত।
তোমরা এসেছো এই জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশানে। কারো হাতে বীণা ছিল, কেউ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে। যখন গেছ চলি, দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। আমার মার প্রজন্ম, সেই প্রজন্মটা দেশভাগ দাঙ্গার আঁচে ঝলসে যাওয়া ছিন্নমূল প্রজন্ম, এবং তারা প্রায় এখন বিলুপ্ত প্রায় একটা প্রজন্ম। যারা এখনো রয়ে গেছে, তাদের স্মৃতি, তাদের জীবনের গল্প, তাদের সময় অসময়ের গল্প, এইসব নিয়ে একটা অডিও ভিজুয়াল আর্কাইভ তৈরির কথা বেশ কয়েক বছর ধরে মাথায় পড়ে। এবং সেই দিনগুলো যারা দেখেছেন, দগ্ধ হয়েছেন এবং শিকড়ের সন্ধানে, মানে শিকড় যে সন্ধানে প্রাণপণ লড়াইয়ের পর পায়ের তলা জমি খুঁজে পেয়েছেন, সেরকম কয়েকজনের ইন্টারভিউ আমি রেকর্ড করেছিলাম। পরবর্তীকালে যারা কৃত হয়েছিলেন, তাদের ছোট সময়ের ইতিহাসকে লিপিবদ্ধ করে রাখার জন্য আমি কয়েকজনের ইন্টারভিউ নিয়েছিলাম। এবং সেই ইন্টারভিউগুলোর মধ্যে প্রথম যাকে দিয়ে শুরু, এটা আমি জাস্ট রেখেছি কারণ যাদের ইন্টারভিউ নিয়েছিলাম তার থেকে কোনো ছবি নেই, এটা রবীন্দ্রনাথের আরেকটা ছবি আমি ধার করে সেটা বলছি। প্রথম যাকে দিয়ে শুরু, তার সাক্ষাৎকার রেকর্ড করার যন্ত্রপাতি তৈরি ছিল, এবং পরে অনিবার্য কারণে তার সাক্ষাৎকার রেকর্ড করা মানে তার সুযোগ হয়নি। কিন্তু একটা মধুরী সন্ধ্যায় নার্সিংহোমের ওই বালিশে আশ্রয় হয়ে ভর দিয়ে উনি যে কত গল্প করেছিলেন আমার সঙ্গে, ওই বালিকা থেকে সংসার জীবনে ঢোকা, দেশভাগ, পরিবার এবং নিজেকে না ভেসে যেতে দেওয়ার লড়াই, অকাল বৈষম্য, কিশোর ছেলেদের মানুষ করা, আরো নানা আশা আকাঙ্ক্ষা, আশাভঙ্গ, সমস্ত কিছুই বলেছিলেন। আর উনি ছিলেন আমার মার প্রায় সমবয়সী। কি অসম্ভব মিল পেয়েছিলাম আমার মায়ের যে লড়াইয়ের গল্পের সঙ্গে। সেই চিরচেতা মহিলা, তার গল্পটাও নিঃশব্দে হারিয়ে গেল চিরদিনের মতো, অনেক আরো পূর্ব মাতার গল্পের মতে। আমার মায়ের প্রজন্ম, আমার মায়ের মতো সেই প্রজন্মের আরো অনেকে নিঃশব্দে অলক্ষ্যে ঝরে যাওয়া, এটাই যেন ভবিতব্য তাদের জীবনের মুহূর্তগুলো, তাদের সময় অসময়ের গল্পে। সামান্য জীবন, অকিঞ্চিৎকর জীবন, কেই বা তাদের মনে রাখে। এসব ভাবতে ভাবতে আমার নিজের উপর দৃষ্টি পড়ে। ষাটের কোঠা ছুঁয়ে ফেলেছি, চুলের উপলি ঝিলিক। রবীন্দ্রনাথ বলেছিলেন, মিলন উন্মুখ তরুণ তরুণীর মনের কথা প্রতিধ্বনি করার দায় নিজের উপর নিয়ে পরকালের চিন্তাকে অস্বীকার করতে চেয়েছিলেন। ওরকম বিশ্বকবির মতন অত বড় কোনো দায় নেই, অত বৃহৎ দায় নেই। কিন্তু এত বয়সে যা দেখেছি, যা মনে রয়ে গেছে, ভাবিয়েছে আমাকে, সেসব পরোক্ষ ভাবে হলো সেগুলো আমারই জীবনের গল্প। জীবন থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে অনেক চরিত্র, এবং এরা কেউ বিখ্যাত নয়, নিতান্তই সামান্য মানুষ, সাধারণ মানুষ। এদের জীবনের গল্পগুলো কি হারিয়ে যাওয়ার ভবিতব্য, ভ্যানিশ হয়ে যাচ্ছে বাঁচার ছোটখাটো টুকরোটা। এইভাবে আমার মধ্যে একটা ডেসপারেট আর্জ কাজ করে, প্রাণপণ বাঁচাতে চাই হারানো সময়ের চিহ্নগুলিকে। ইদানিং একটাই আকাঙ্ক্ষা কাজ করে মনের ভিতর, যখন আমি থাকবো না তখনও যেন মানুষ আমার লেখার মধ্যে দিয়ে আমাকে মনে রাখে, আমার সময়ের গল্পটাকে মনে রাখে, অন্তত কিছু বছর। এবং এখানে আমি যদিও নিজের বই আমি দেখাতে চাই না, কিন্তু তাও নিজের বইয়ের দুটো স্লাইড আমি তৈরি করেছি। এইটা ছায়াপথটা আমার প্রথম উপন্যাস, যেটা আবার ইতিহাসের ক্যানভাসে একটা বড় সময়কে তুলে দেবে। আর এই যে মাঝখানে দেখুন রীতার জীবন, এটা আমার ঠাকুমার আত্মজীবনী, যেটা আমি এডিট করে বার করেছি। আর সুরের স্মৃতি, স্মৃতির শুরু আমার প্রথম বই, প্রথম। আর এগুলো
আমার ইংরেজি বই আকাশপ্রদীপ, এটা দেশ থেকে বেরিয়েছে। এই যে পথেরই দেখা, এটাও একটু রেমিনিসেন্ট মোডে, ভালোবাসা চতুর্দশপতি গল্পের বই, আর 32.5 ভাগের প্রবন্ধ জানিকা উপন্যাস। আর এখানে আমি জাস্ট আর একটাই মানে অংশ এটা করছি, তারপরে আমার বক্তব্য শেষ হয়ে যাবে। 1000 বছর পরে পৃথিবী কেমন হবে আমি জানি না। 2000 বছর পর হয়তো পৃথিবী তখন ঠান্ডা হয়ে আসবে, সূর্য নিভে আসবে, ক্রমে চির অন্ধকার নেমে আসবে সেই ডিস্টোপিয়ান চড়া, বাংলা ভাষাও বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু যতদিন পৃথিবীতে বাংলা ভাষা আছে ততদিন পর্যন্ত লিখিত অক্ষরমালার মধ্যে দিয়ে অমরত্ব পেতে স্বাদ হয় আমার। 150 কিংবা 200 বছর পরে অন্য এক পৃথিবীর কোনো কোনায় সময়ের উগ্র তন্তুজাল সরিয়ে ভবিষ্যতে কোনো এক কিশোরী এক রোদালো সকালে ঠিক খুঁজে পাবে আমার লিখিত শব্দের মধ্যে দিয়ে। ঠিক যেমন এক সময় আমরা পেয়েছিলাম রাসসুন্দরীকে, রাসসুন্দরী আমার জীবন, ঠিক সেইভাবে সেই মেয়ে আবার আবিষ্কার করবে আমাকে আমার লেখা শব্দের মধ্যে। সেই হঠাৎ আবিষ্কারের বিদ্যুৎ রেখার পথ ধরে ফিরে আসবো আমি পুনর্জন্ম নিয়ে। ধন্যবাদ।